দীর্ঘদিন ধরেই ঋণে জর্জরিত ফ্রান্স। অর্থনীতিতে চলছে মন্দাভাব। বনসুদের হার ছাড়িয়ে গেছে স্পেন, পর্তুগাল ও গ্রিসকেও। অর্থনৈতিক সংকট সামাল দিতে একের পর এক প্রধানমন্ত্রী পরিবর্তন করছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ২০ মাসের ব্যবধানে ৪ বার প্রধানমন্ত্রীর চেয়ারে পরিবর্তন এনেছেন তিনি, কিন্তু কিছুতেই স্বস্তি ফিরছে না দেশটির অর্থনীতিতে। উল্টো প্রধানমন্ত্রী নেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ বেড়েছে ফরাসিদের মধ্যে, যে ক্ষোভের বিস্ফোরণ ঘটে ১৮ সেপ্টেম্বর। ম্যাক্রো সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় প্রায় ১০ লাখ মানুষ। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় ৮০,০০০ পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিলেও এই বিক্ষোভ যে সহসায় থামছে না, সে হুঁশিয়ারিও দেয়া হয়েছে। পরিস্থিতি যখন ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তখন প্রশ্ন উঠেছে, ম্যাক্রো সরকারের পতন কি অনিবার্য? কি হতে চলেছে দেশটিতে? আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনের আলোকে এসব জানাতে আপনাদের সঙ্গে আছি আমি, রঞ্জু ইফতেখার। বিক্ষোভের কারণ মূলত ফরাসি সদ্য সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরো। অর্থনীতি সামাল দিতে গত জুলাই মাসে আসন্ন ২০২৬ সালের প্রস্তাবিত বাজেট কাটছাঁট করার ঘোষণা দেন তিনি। ঋণের বোঝা জীবনহানিকর হয়ে উঠেছে জানিয়ে ৪৪ বিলিয়ন ইউরো বাজেট কমানোর ঘোষণা দেন বাইরো। বাজেট সমন্বয় করতে পেনশন ফ্রিজ করা ও ২টি সরকারি ছুটি বাতিল করার প্রস্তাব দেন। এতে ক্ষোভে ফুঁসে ওঠে দেশটির জনগণ। সে আগুনে ঘি ঢালে বিরোধী দল। সংসদে অনাস্থা ভোটে হেরে পদত্যাগ করেন বাইরো। পরবর্তীতে প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকুর্নুকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন ম্যাক্রো। পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত আজীবন সুযোগ সুবিধা বাতিল করেন নতুন প্রধানমন্ত্রী। জনমনে আস্থা ফেরাতে সরকারি ছুটি বাতিলের সিদ্ধান্ত থেকেও সরে আসেন তিনি। তবে আস্থা ফেরেনি জনমনে। বাজেট কর্তনের বিরুদ্ধে ট্রেড ইউনিয়নগুলোর প্রতিবাদের ডাকে রাস্তায় নেমে আসে দেশটির কয়েক লাখ শ্রমিক। বিক্ষোভ ও ধর্মঘট হয় রাজধানী প্যারিস সহ লিও, মার্সেই ও লিল সহ বড় বড় শহরে। শিক্ষকরা বিক্ষোভে অংশ নেওয়ায় বন্ধ হয়ে যায় স্কুল, বন্ধ হয়ে যায় কিছু ব্যবসা প্রতিষ্ঠান, এমনকি ফার্মেসিও। প্যারিসে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের হাতে ধনীদের কর বাড়াও লেখা ব্যানার দেখা গেছে ফিলিস্তিনের পতাকাও। এর মধ্যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহের অভিযোগে মার্সেইতে একটি অস্ত্র কারখানাও অবরোধ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ দমনে দেশ জুড়ে গ্রেপ্তারের শিকার হন ১৮১ জন। বিক্ষোভে অংশ নেওয়াদের দাবি, বাজেট কাটছাঁট পুরোপুরি বাতিল করতে হবে, কাজের নিরাপত্তা, বেতন ও সরকারি সেবা ক্ষতিগ্রস্ত করা যাবে না, ঋণ কমাতে ধনী ও কর্পোরেটদের উপর কর বাড়াতে হবে। কোভিড পরবর্তী সময়ের কর ছাড়ে সরকার যে বিশাল ঘাটতি তৈরি করেছে, তার প্রভাব যেন কোনোভাবেই সাধারণ মানুষের উপর না পড়ে। এছাড়া পেনশন সংস্কার প্রস্তাব বাতিলের দাবি করেছে বিক্ষোভকারীরা। অনেক বিক্ষোভকারী আবার ম্যাক্রো সরকারের পদত্যাগের দাবিও তুলেছেন। বিক্ষোভের ডাক দেওয়া ট্রেড ইউনিয়নগুলো জানিয়েছে, বাজেট পরিকল্পনা বাতিল না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না। ট্রেড ইউনিয়নবাদী আলেকজান্দ্রে ডুবোইস বলেন, আমরা সরকারে আরও স্থিতিশীলতা চাই, কিন্তু লেকুর্নু হোক বা অন্য কেউ, আমরা চাই শ্রমিকদের সত্যিকার অর্থে বিবেচনা করা হোক। এদিকে প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও লেকুর্নুর ওপর আস্থা রাখতে পারছে না বিরোধী দল। সোশ্যালিস্ট পার্টির প্রধান অলিভিয়ে ফোরে বলেন, প্রধানমন্ত্রী এখনও জানেন না তিনি কোন পথে এগোতে চান। কাজেই আবার ভোট হলে আমরা অনাস্থা ভোটে সমর্থন দেব। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী লোকার্নু বাম ও মধ্যপন্থী দলগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছেন, কারণ সেটি না হলে নড়বড়ে হয়ে যাবে তার চেয়ার। সেই সঙ্গে নড়ে যেতে পারে প্রেসিডেন্ট ম্যাক্রোর গদিও। ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতা শুরুটা হয় ম্যাক্রোর হাত ধরেই। ২০২৪ সালের জুনে সংসদে ক্ষমতার ভারসাম্য আনতে নির্বাচন ডাকেন ম্যাক্রো, কিন্তু ফল হয় উল্টো। ভোটাররা ম্যাক্রোর দলের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে ভোটে দেয় বাম ও ডান চরমপন্থীদের। ফলে সংসদে দুর্বল সংখ্যালঘুতে পরিণত হয় ম্যাক্রোর মধ্যপন্থী সরকার। বিভক্ত হয়ে পড়ে সংসদ সদস্যরাও। সেই পরিস্থিতি এখন এতটাই খারাপ পর্যায়ে পৌঁছেছে যে সমীক্ষা বলছে, ম্যাক্রোর জনপ্রিয়তা ২০১৭ সালে ক্ষমতায় আসার পর এখন তলানিতে ঠেকেছে। এর মধ্যে বাইরোর পদত্যাগ ম্যাক্রোর উপর চাপ বাড়িয়েছে।
লেকারোর কথায় আস্থা রাখতে পারছে না ফরাসিরা, বাড়ছে বিক্ষোভের আকার। অন্যদিকে অর্থনীতির সামাল দিতেও হিমশিম খেতে হচ্ছে তার সরকারকে। এমন পরিস্থিতিতে তিনি যদি জনগণের ভাষা বুঝতে না পারেন, অন্যদিকে সুযোগ কাজে লাগিয়ে ম্যাক্রোকে যদি চেপে ধরে বিরোধী দল, তাহলে ম্যাক্রোর টিকে থাকা কঠিন হবে বলে মনে করেন বিশ্লেষকরা।